বাংলাদেশে কিন্তু সংবিধানে বলে দেওয়া আছে যে সংবিধান এবং আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের কর্তব্য। সুপ্রিম কোর্টের রায় দেওয়া সংক্রান্ত যে আইন, এটাকে যে ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, অ্যাপিলেট ডিভিশন রুলস এবং হাইকোর্ট ডিভিশন রুলস, সব জায়গায় বলা আছে যে জাজমেন্ট টু বি ডেলিভার্ড ইন দ্য ওপেন কোর্ট অ্যান্ড অলসো টু বি সাইন বাই দি জাজ ইন দ্য ওপেন কোর্ট। অর্থাৎ উন্মুক্ত আদালতে বা প্রকাশ্য আদালতে একজন বিচারক রায় ঘোষণা পরবর্তী রায় প্রদান করবেন। তিনি রায় ঘোষণার পরে আর বিচারক পদ থেকে অবসর গ্রহণ করার পরে রায় দেওয়ার কোনো ইখতিয়ার বা সুযোগ কিন্তু নাই। কিন্তু এনারা তো আইন মানেন না। বাংলাদেশে কিন্তু সংবিধানে বলে দেওয়া আছে যে সংবিধান এবং আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের কর্তব্য, কিন্তু আইন কিন্তু মানেন না হচ্ছিল সুপ্রিম কোর্টের বিচারকদেরই দেখেছি। এটা সব বিচারক না, কিছু কিছু বিচারক তারা আইন মানেন না। যেমন একজন বিচারক আছে, আপনারা এই যে নাম বললে সবাই চিনবেন, উনি হলো এই দ্বৈত নাগরিক। উনি বাংলাদেশেরও নাগরিক এবং যুক্তরাজ্যেরও নাগরিক। এখন আমাদের যে সংবিধান আছে, সংবিধানে বিচারকরা যখন নিয়োগপ্রাপ্ত হন, একজন বিচারক নিয়োগ প্রাপ্তি পরবর্তী যতক্ষণ পর্যন্ত না তিনি শপথ গ্রহণ না করেন, তিনি কিন্তু তার পদে আসীন হন না। আপনাকে বিচারক পদে নিয়োগ দেওয়া হলো, আপনি শপথ গ্রহণ করলেন না, তাহলে আপনার এই কিন্তু নিয়োগটা কার্যকর হবে না। তাহলে নিয়োগ কার্যকর তখনই হবে যখন আপনি শপথ গ্রহণ করবেন। এখন শপথ গ্রহণ করার সময় একজন বিচারককে, উচ্চ আদালতের একজন বিচারককে, তাকে অপরাপর বিষয়ের পাশাপাশি বলতে হয় যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করব। এখন অকৃত্রিম বিশ্বাস এবং আনুগত্য যেটা ইট ইজ নট ডিভিজিবল, এটাকে আপনি বিভাজ্য করতে পারবেন না। তাহলে একজন ব্যক্তি যদি দ্বৈত নাগরিক হয়, তাহলে তার বাংলাদেশের প্রতি আনুগত্য কতটুকু এবং যুক্তরাজ্যের প্রতি আনুগত্য কতটুকু। তাহলে এই ধরনের দ্বৈত নাগরিক যদি উচ্চ আদালতের বিচারক হয় এবং বিচারক হিসেবে শপথ গ্রহণ করে এবং তিনি যদি তার দ্বৈত নাগরিকত্ব ত্যাগ যদি না করেন, সেক্ষেত্রে হয়েছিল তার নিয়োগটা অবৈধ। এবং একজন বিচারকের নিয়োগ যদি অবৈধ হয়, তাহলে উনি বিচারক থাকাকালীন যতগুলো জাজমেন্ট দিয়েছেন, প্রত্যেকটা জাজমেন্ট কিন্তু হলো নালিটি বা ইনভ্যালিড, অথবা এটাকে আইনের ভাষায় বলা হয়েছিল প্রসিডিং কোরাম নন জুডাইস। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের সুপ্রিম কোর্টে এই ধরনের বিচারকও ছিল এবং বিচার কার্য পরিচালনা করে তারা অবসর গ্রহণ করেছে এবং তাদের দ্বৈত নাগরিকত্ব ছিল। তাহলে এখন হলো আমি বলবো যে সুপ্রিম কোর্টের এখন উচিত, এবং আমাদের যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আছে তাদের উচিত এই ব্যাপারে একটা তদন্ত কমিটি করে তারপরে হলো এটা বের করা। এবং ওই বিচারক যতগুলো রায় দিয়েছে, আমি তো একদম এভাবে বলছি, একদম আমি মানে দ্ব্যর্থহীন ভাবে বলছি, এবং এটা হচ্ছিল সংবিধানের ব্যক্ত অবস্থান। যেখানে সংবিধানের ব্যক্ত অবস্থান, সে ওই ব্যাপারে কিন্তু ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। যে একজন ব্যক্তি যদি দ্বৈত নাগরিক হয় এবং তিনি যদি যে কোনো একটা নাগরিকত্ব যদি ত্যাগ না করেন, তার নিয়োগ অবৈধ, এবং নিয়োগ যদি অবৈধ হয়, তিনি বিচারক থাকাকালীন যতগুলো জাজমেন্ট দিয়েছেন প্রত্যেকটা জাজমেন্ট অবৈধ, এই জাজমেন্টের কোনো কার্যকারিতা নাই। তাহলে উনি ওই বিচারকের আমি নাম উচ্চারণ করছি না, আপনারা সবাই হয়তো বুঝে গিয়েছেন উনি কে। তাহলে এটা আইন মন্ত্রণালয় কর্তৃক এবং সরকার কর্তৃক এবং সুপ্রিম কোর্ট কর্তৃক এটা তদন্ত করা হোক, এবং তদন্ত করে এটা তারা বিচার বিভাগের সংস্কার। হ্যাঁ, এটা তো খালি আরো অনেক সংস্কার আছে বিচার বিভাগের দ্বারা। বিচার বিভাগে বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার যেটা, যে সুপ্রিম কোর্টের বিচারক এটা অত্যন্ত উচ্চ পদ, যে আপিল বিভাগের বিচারক, হাইকোর্ট বিভাগের বিচারক এবং প্রধান বিচারপতি। তাহলে এই সকল পদে যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, দেখা যাচ্ছে যে কোনো ধরনের নিয়োগ পরীক্ষা কিন্তু হচ্ছে না। অথচ আমাদের সংবিধানে আছে যে বিচারক যে যোগ্যতা হচ্ছে কি, তার বাংলাদেশের নাগরিক হতে হবে, তারপরে তাকে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, নিম্ন আদালতে বিচারক হিসেবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং বলছে যে এনি আদার কোয়ালিফিকেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব বাই ল মেড বাই পার্লামেন্ট। তাহলে আমি জোর দিচ্ছি, এনি আদার কোয়ালিফিকেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব বাই ল মেড বাই পার্লামেন্ট। বিচার বিভাগের নিম্নতম পদ হলো সহকারী জজ। আর 2007 1 নভেম্বরের পূর্বে বিচার বিভাগের নিম্নতম পদ ছিল সহকারী কমিশনার। ম্যাজিস্ট্রেট নামে স্বতন্ত্র অস্তিত্ব বিশিষ্ট কোনো পদ নাই। ম্যাজিস্ট্রেট ইজ এ পাওয়ার। তাহলে বিচার বিভাগের সর্বনিম্ন পদ এবং যে প্রশাসনের যে অ্যাসিস্ট্যান্ট ক্যাডার, সর্বনিম্ন পদ হলো অ্যাসিস্ট্যান্ট জাজ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কমিশনার। উভয় পদে নিয়োগের ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন যোগ্যতা অল থ্রু সেকেন্ড ক্লাস, এবং বিচারকের ক্ষেত্রে এলএলবি। আমি শেষ করি। অল থ্রু সেকেন্ড ক্লাস এবং বিচারকের ক্ষেত্রে সহকারী জজের ক্ষেত্রে এলএলবি থাকতে হবে। তারপরে আমরা দেখেছি যে এই পাবলিক সার্ভিস কমিশন বা জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক যে পরীক্ষা হয়, যারা রিটেনে 60%-এর নিচে পায়, এরা ভাইবার জন্য কিন্তু এদেরকে তলব করা হয় না। তারপরে ধরেন দেখা যাচ্ছে যে পদ 60টা, রিটেনেই পাস করেছে দেখা গেছিল 500,
তাহলে ধরো প্রতি 5টা বা 6টা পদের অবশ্যই। আমি ফিরবো। আমি শেষ করি। ফিরবো। তাহলে আপনি নিম্নতম বিচার বিভাগের নিম্নতম পদের জন্য একটা নিয়োগ পরীক্ষা আছে এবং সেখানে নিম্নতম যোগ্যতা আছে। তাহলে উচ্চ আদালতের যে আপনার এই বিচারক পদ, সেখানে কিন্তু কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা নাই। এবং উচ্চ আদালতে বিচারক পদে আসীন এমন অনেক বিচারক আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা নিম্ন আদালতের যে মিনিমাম কোয়ালিফিকেশন এর নিম্নে। তাহলে প্রথম সংস্কার দরকার হচ্ছিল এটা, উচ্চ আদালতের যে সকল বিচারকের শিক্ষাগত যোগ্যতা নিম্ন আদালতের অর্থাৎ প্রবেশ পদ অ্যাসিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নিম্নে তাদেরকে অচিরেই আমি ফিরবো অবশ্যই। আপনি বিচার বিভাগের সংস্কারের যে জায়গাটা, সেটা তো আসলে খুব মানে সংক্ষিপ্ত একটি জায়গা, নিশ্চয় আরো অনেক বৃহৎ, আরো অনেক চিন্তা ভাবনার বিষয় আছে। আমি আপনার কাছে ফিরবো, সংস্কার কোথায় কোথায় প্রয়োজন, আপনি কোথায় প্রয়োজনীয়তা মনে করছেন নিশ্চয়ই আপনি বলবেন।